হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নটা কি আছে, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নাও। অধ্যাপক অ্যানালবল বলেছেন, সব রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। তাহলে কি রাজনৈতিক ব্যবস্থায় কি স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়? বিশেষ করে উদারনৈতিক গণতান্ত্রিক দেশে এদের প্রভাব সব থেকে বেশি। একথা সত্য, রাজনৈতিক দল হলো একটা গুরুত্বপূর্ণ স্বার্থ গোষ্ঠী, কিন্তু তার বাইরে অনেক স্বার্থগোষ্ঠী আছে। অধ্যাপক মরিস জনস বলেছেন, কোনো স্বাধীন দেশের রাজনীতি এখন শুধুমাত্র রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার বাইরে অনেক গোষ্ঠীর প্রভাব আছে। ভারত তার ব্যতিক্রম নয়। এখানে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম যে পয়েন্টটা আছে দেখো, ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। বর্তমানে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পূর্বে এই ব্যবসায়ী গোষ্ঠী গড়ে উঠতে শুরু করে। কিছু কিছু ব্যবসায়ী গোষ্ঠী জাতীয় আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে এবং পরে ব্যবসায়ী গোষ্ঠী তাদের সংগঠনকে শক্তিশালী করে সরকারি নীতিকে প্রভাবিত করার জন্য জোট বাঁধতে আরম্ভ করলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফিকি ও অ্যাসোচেম। এবার কি বলা হচ্ছে দেখো, ফিকির ভূমিকা। 1927 সালে এর জন্ম। এর উদ্দেশ্য হলো দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতি সাধন এবং বিদেশি বাণিজ্যিক স্বার্থের উচ্ছেদ সাধন। প্রায় 1 লক্ষ শিল্প প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হয়। আয়তন, ক্ষমতা, মর্যাদা ও প্রভাবের দিক থেকে এর স্থান সর্বোচ্চ। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এরা যে পরিসংখ্যান পেশ করে তা সরকার বিবেচনা করে দেখে। সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কা প্রভৃতি শিল্পপতি এই সংগঠনকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দরবারে এদের যাতায়াত অবাধ, তাই এদের প্রভাব বিস্তারের সুযোগ অনেক বেশি। তারপরে বলা হচ্ছে দেখো, এই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, প্রথমত বহুজাতিক সংস্থাগুলি ভারতীয় শিল্প সংস্থাকে অধিগ্রহণ করেছে, এ ব্যাপারে সরকার যেন তাদের সাহায্য না করে। দ্বিতীয়ত, বিদেশি শিল্পের কিছু শেয়ার জনসাধারণের হাতে দিতে হবে। তৃতীয়ত, ভারতীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করার জন্য সরকারের কি করা উচিত সে ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারত সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে এই গোষ্ঠীর কর্ণধারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করেছে। তারপর হচ্ছে অ্যাসোচেমের ভূমিকা। ভারতে ব্রিটিশ শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্য এই প্রতিষ্ঠান জন্ম নেয়, তাই বিদেশি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানগুলি এর সাথে যুক্ত ছিল। বর্তমানে এর শক্তি বৃদ্ধি পেয়েছে, তবে এরা জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সমাজবাদী চিন্তাকে সহজে মেনে নিতে পারেনি। ব্যবসায়ী গোষ্ঠীর লক্ষ্য হলো নিজেদের স্বার্থ পূরণ করা। এর জন্য সরকারকে প্রভাবিত করতে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক দলকে প্রভাবিত করে। ভারতে ব্যবসায়ী গোষ্ঠী জাতীয় স্তরে যেসব প্রাধান্য বিস্তারকারী রাজনৈতিক দল আছে তাদের আনুকূল্য পেতে চেষ্টা করে, এমনকি শক্তিশালী আঞ্চলিক দলকে প্রভাবিত করার চেষ্টা করে। এই উদ্দেশ্যে তারা দলের নির্বাচনী তহবিলে আর্থিক সাহায্য দেয়, দলীয় প্রচারে সাহায্য করে। এবার পরের পয়েন্ট হচ্ছে দেখো, আমলাদের প্রভাবিত করে। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো।
আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয় এবং তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের যে অনার্সের 3টে পেপার আছে 3টে পেপারই পড়ানো হবে। দেখো পরের পয়েন্ট কি আছে, দেখো আমলাদের প্রভাবিত করে। ভারতের মতো উন্নয়নশীল দেশে আমলাদের প্রভাব থাকে। রাজনৈতিক নেতাদের মধ্যে দক্ষতার অভাব থাকায় তারা আমলাদের ওপর বেশিরভাগ তাই নির্ভরশীল হয়। এই কারণে ব্যবসায়ী গোষ্ঠী আমলাদের প্রভাবিত করার চেষ্টা করে, এমনকি নানা ধরনের উৎকোচ মানে ঘুষ দিয়ে কার্যসিদ্ধি করার চেষ্টা করে। তারপরে কি বলা হচ্ছে, দেখো পরের পয়েন্ট, আইনসভাকে প্রভাবিত করে। ভারতের ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে আইন তৈরি করার জন্য আইনসভার সদস্যদের বেশি করে প্রভাবিত করার চেষ্টা করে, তবে তারা ক্ষমতাসীন দলের সদস্যদের প্রভাবিত করতে বেশি সচেষ্ট হয়। অনেক সময় তারা প্রত্যক্ষভাবে কোনো সদস্যকে নির্বাচিত হতে সাহায্য করে। তারপরের পয়েন্ট হচ্ছে জনমতকে প্রভাবিত করে। ভারতে ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে জনমত গড়ে তোলার চেষ্টা করে। তারা বহু প্রচারিত সংবাদপত্রের মালিক হয়ে সংবাদপত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এর মাধ্যমে জনমত নিজের পক্ষে আনতে চেষ্টা করে। মূল্যায়নে কি লিখবে, দেখো ভারতের রাজনীতিতে স্বার্থগোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব অনেক বেশি। আর্থিক দিক থেকে শক্তিশালী বলে তারা সহজে প্রভাব বিস্তার করতে পারে। অধ্যাপক অ্যানালবল যথার্থই বলেছেন, আর্থিক সংগতির প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। বর্তমানে নির্বাচনী তহবিল বিভিন্ন রাজনৈতিক দল যে আর্থিক সাহায্য দেয় তা আইনগত রূপ পেয়েছে, ফলে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব আরও বেশি হয়েছে। তারপর দেখো শুধু তাই নয়, ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব বিস্তারের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলি কৌশল গ্রহণ করেছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থগোষ্ঠী লবি পদ্ধতি গ্রহণ করেছে, এখানেও ব্যবসায়ী গোষ্ঠী এই পদ্ধতি গ্রহণ করেছে। তারপর কি বলা হচ্ছে, দেখো তবে এখনকার ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। অ্যাসোচেম গোষ্ঠী শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে কার্যসিদ্ধি করার চেষ্টা করে। তারা বিভিন্ন মন্ত্রী আমলাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে, তবে তারা নিজেদের এখতিয়ারের বাইরে মত প্রকাশ করতে চায় না। অন্যদিকে ঠিকই প্রয়োজনে সরকারি নীতি ও সিদ্ধান্তকে সমালোচনা করতে দ্বিধা করে না। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।